বাবা, আপনি দীপ্তকে কেন বাধা দিলেন না? আপনি ওর এই পাগলামিতে সায় দিচ্ছেন? ইয়াসির, মাথা গরম করে কখনো কোনো কাজ আদায় হয় না। রাগারাগি একদম করে তো দীপ্তকে আটকানো যাবে না। বুদ্ধি দিয়ে ওকে আটকাতে হবে। কিন্তু সেটা কিভাবে? এবার তো মেয়েটাকে বাড়ি এনে তুলেছে। আমাদের হাতে আর কিছু করার নেই। আছে, অনেক কিছুই করার আছে। ওই মেয়ে আমার ছেলের পিছু ছাড়বে না বাবা। ছোট লোকের বাচ্চা আমার ছেলের উপর কোনো জাদু করেছে। কে জানে 2 বছর আগে দীপ্ত এই মেয়েটাকে বিয়ে করার জন্য কী না করেছে। ওর জন্য আমাদের পুরনো কথা মনে করে লাভ নেই। দীপ্ত সেবার 3 মাস কোমায় ছিল। হাসপাতালের বেডে আমার নাতিতে যেভাবে পড়েছিল, সেই দৃশ্য আমি পুনরায় দেখতে চাই না। এবার যা করার আমাদের ভেবেচিন্তে করতে হবে। তাড়াহুড়ো করে মাথা গরম করে করা যাবে না। ওই মেয়ের জন্য ইয়াসিন আমাদের সাথে থাকে না। ছোট বউ বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে আছে। আমাদের পুরো পরিবারটা ওই মেয়ের জন্য এলোমেলো হয়ে গেছে। ওই মেয়েকে আমি এত সহজে ছাড়বো না বাবা। আপনি দেখে নিন, ওই মেয়ের বেঁচে থাকা মুশকিল করে দেব আমি। মেজো চাচি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। এটাই তো চাইছিলেন তিনি। একটা ভিখারি নাকি এই বাড়ির বউ হবে। ওনার সামনে সামনে আসবে। ছোট লোকের কত বড় স্বপ্ন। মেজো চাচি রহস্যময় হাসলেন। বাবা, এবার দেখবেন আপনার মেজো বৌমা কত কাজের। আপনাদের কাজ আমি সহজ করে দেব। আমার বাকি টাকাটা কবে হাতে পাবো? আপনি কিন্তু বলেছিলেন কাজ শেষ হলে টাকাটা আমি পেয়ে যাব। দীপ্ত গলায় সামান্য রহস্যভাব। সে বিনীত ভঙ্গিতে বলল, পাবে পাবে, অবশ্যই পাবে। এই দীপ্ত ইয়াসির খান কখনো কথার বরখেলাপ করে না। তুমি ঠিক সময়ে তোমার প্রাপ্য সম্মান পেয়ে যাবে। আমি তোমার কাজে খুশি হয়ে হয়তো বকশিশও দিতে পারি। সত্যি? সত্যি বলছেন আপনি? আমার কাজে আপনি খুশি হয়েছেন? আমি জানতাম, তাই তো এমন কঠিন চাল চেলেছি যে আলোর কথা কেউ 1 পয়সাও দিয়ে বিশ্বাস করেনি। আমি যা বুঝেছি ওর স্বামী তাই বুঝেছে। দেখলাম। টাকাটা কি আজ দিবেন মিস্টার দীপ্ত? হ্যাঁ, অবশ্যই। টাকা আমি রেডি করে রেখেছি, কিন্তু প্রবলেম হলো টাকা তোমাকে নিজে এসে নিতে হবে। আমি? কিন্তু আজ রাতে আমার লোকেরা তোমার বাড়ির সামনে টাকা নিয়ে অপেক্ষা করবে। তুমি কিছু একটা বলে বাড়ি থেকে বেরিয়ে এসে টাকা নিয়ে যাও। আলোর যা লিজা খুশিতে গদগদ করে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি যাব। আমি গিয়ে টাকা নিয়ে আসবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার কাজ করেছো। তাই আমি তোমাকে খুশি করার জন্য সামান্য কটা টাকা, যাক বাদ দাও। এবার তাহলে আমাদের একে অপরকে আর প্রয়োজন পড়বে না। না না, কী যে বলেন আপনি। আপনার যে কোনো দরকারে যদি আমি কাজে লাগি, তাহলে বিনা দ্বিধায় আমাকে ডাকতে পারেন। ওকে, রাখি তাহলে, গুড বাই। ফোন রেখে লিজা লাফাতে লাগলো। লোকটা গাধা নাকি? 1 লাখ টাকা নাকি সামান্য টাকা। আলো এমনিতে আমার রাস্তার কাঁটা ছিল। নিজের রাস্তার কাঁটা সরিয়ে 1 লাখ টাকা! আল্লাহ, এতদিন পর আমার দিকে মুখ তুলে তাকালে তুমি? কোয়াল কেটে দীপ্ত মুচকি হাসলো। চেয়ারে হেলান দিয়ে গা ছেড়ে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবছে, ওই অতিলোভী বোকা মহিলা তাকে সাহায্য না করলে আলোকে নিজের করে পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হতো তাকে। রাতে আলোর ঘুম হয়নি। ঘুম না হওয়াটাই স্বাভাবিক। সে যাদের ভালো করে চেনে না, জানে না, তাদের বাড়িতে আছে। এ বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। বাড়ির মানুষগুলো তাকে কিভাবে গ্রহণ করেছে কে জানে? আদৌ মানুষগুলো তাকে গ্রহণ করেছে কি না সেটাও জানে না। আলো পেটে হাত ধরে পায়চারি করতে করতে ভাবছে, না না, দীপ্ত বন্ধু হয়ে আমাকে সাহায্য করতে চাইলেও তবুও আমি তার সাহায্য নিতে পারবো না। আমার জন্য মানুষটার জীবনে নতুন করে কোনো ঝামেলা তৈরি হোক আমি চাই না। আর তাছাড়া এখানে থাকলে এ বাড়ির মানুষগুলো আমাকে কী ভাববে? ওদের ছেলেকে ফিরিয়ে দিয়েছিলাম আমি। এখন সমস্যায় পড়ে আবার ওদের বাড়িতে উঠছি। না, আমি চলে যাব। পেটে হালকা ব্যথা অনুভব করলো আলো। সে তার বাচ্চার সাথে কথা বলছে। বাবারে, কবে আসবি তুই? তোর মায়ের এই কষ্ট যে শেষ হবার নয়। পৃথিবীতে এসে তোকেও এই কষ্টের ভাগিদার হতে হবে। তোকে কি আমি সুন্দর একটা জীবন দিতে পারবো? আলো মনে মনে হাসলো। তার নামের মধ্যে যা আলো নিয়ে ঘুরছে সে, অথচ তার জীবনে এতটুকু আলো নেই। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। উনি কি আমায় খুঁজছেন? রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিলেও রাগ কমলে উনি ঠিক নিজের ভুল বুঝতে পারেন। হঠাৎ আলো নিজের উপরে রাগ হলো। এখনও যে ওই লোকটার ঘরে ফিরে যাওয়ার কথা বলছে, যার কাছে তার কথার কোনো মূল্য নেই। বাবা মা ভাবির কথা শুনে তাকে অবিশ্বাস করে, নিজের সন্তানকে অস্বীকার করে, স্ত্রীর চরিত্র কলঙ্ক লাগায়, স্ত্রীকে দুশ্চরিত্র অপবাদ দেয়, 7 মাসের গর্ভবতী স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে, তার কাছে আবার ফিরে যাবে কে? 2টা বছর একসাথে থেকেও, সংসার করেও যে মানুষটা বিশ্বাস অর্জন করতে পারেনি, যে মানুষের সাথে বাকি জীবন কাটানো কি সহজ? পৃথিবীর সব সম্পর্ক টিকে থাকার একটাই মূল, আর তা হলো বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্কের ভালোবাসা কতটুকু? একটা সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। শুধু কি লোকের কথার ভয়ে সেই সম্পর্ক সারা জীবন বয়ে নিতে পারবে সে? না। আলো এই সম্পর্ক থেকে নিজেকে মুক্তি করে নেবে। কেন? তার নিজের কি কোনো আত্মসম্মানবোধ নেই? মেয়ে হয়েছে বলে কি স্বামীর সব অন্যায় অত্যাচার মেনে নিতে হবে?
ওই লোকের কাছে যাব না আমি। এই বাড়িতে থাকবো না, নিজের পথ আমি নিজেই তৈরি করে নিব। মেয়েরা নাকি ছেলেদের থেকে শতগুণ বেশি কষ্ট সহ্য করতে পারে, তাই তো সৃষ্টিকর্তা মেয়েদের মা হবার সুযোগ দিয়েছে। মেয়ে জাতি প্রসব যন্ত্রণা সহ্য করে নতুন প্রাণ জন্ম দিতে পারে। মেয়েরা দুর্বল ভাবার কারণ নেই। আমার কাউকে লাগবে না, আমার জন্য আমি যথেষ্ট। আলো এই বাড়িতে আসার পর এখনো একজন মানুষের সামনেই পড়েনি। সে যে এই বাড়িতে আসছে এটা কেউ কি জানে না? কেউ তো একবারও দীপ্তর ঘর খোঁজ নিতে এই ঘরে আসছে না। তাহলে কি দীপ্ত সবাইকে বারণ করছে কেউ যেন তার কাছে না আসে? এমন সময় দরজায় নক করলো কেউ। আলো সেদিকে তাকালো। একজন ভদ্রমহিলা বেশ সেজেগুজে দাঁড়িয়ে আছে। গায়ে ভারী গহনা, পাথরে বসানো এত পাতলা একটা শাড়ি পরছে যে স্পষ্ট পেট দেখা যাচ্ছে। মহিলা যে এক্ষুনি পার্টি থেকে ফিরছেন, নয়তো পার্টিতে যাচ্ছেন। মহিলা আলোর সামনে এসে দাঁড়ালো। আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তার ছিলেবড়া কণ্ঠে বলল, তুমি আলো? জি। মহিলা মুখ বাঁকিয়ে বললেন, এই রুম নিয়েই এত কিছু? আমি তো ভেবেছিলাম তুমি আরও সুন্দরী। যাকগে, আমি দীপ্তর মেজো চাচি। তা কতদিন আছো এখানে? আলো বুঝতে পারছে না এই মহিলা কী উদ্দেশ্য নিয়ে তার কাছে এসেছে। আমি এ বাড়িতে থাকবো না। রিয়েলি? অবশ্য না থাকলে আমাদের দীপ্তর জন্য ভালো। তুমি তো জানতে দীপ্ত তোমাকে পছন্দ করে, তবুও এত বছর পর তার হাত ধরে এখানে থাকতে চলে এলে। আমাদের ছেলেটাকে লাইফে মুভ অন করতে দিবে না, তাই না? আমি এখানে আসতে চাইনি, উনি আমাকে নিয়ে এসেছেন। আমি তো তখন অজ্ঞান ছিলাম। ওসব তো তোমার নাটক, এ বাড়িতে ঢোকার একটা প্ল্যান। আপনি না জেনে আমাকে এসব বলতে পারেন না। ১০০ বার পারি। তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিয়েছে নাকি পালিয়ে এসেছো? মেজো চাচির আলোর উঁচু পেটের দিকে তাকিয়ে কপাল কুঁচে বলল, ও মাই গড, তুমি তো প্রেগনেন্ট। একজনের বাচ্চা পেটে নিয়ে আরেকজনের সাথে চলে এসেছো। এই অবস্থায় তো তোমাদের ডিভোর্সও হয়নি। দীপ্ত অন্য একজনের বাচ্চাকে স্ত্রীকে বাড়ি এনে তুলেছে। ও গড, আমরা তো কিছুই জানতাম না। এই মেয়ে, তোমার লজ্জা করে না? হ্যাঁ, স্বামীর সংসার ছেড়ে তুমি কিভাবে একটা বেহায়া হলে? শেষে কিনা আমাদের দীপ্তকে ফেসালে। তাহলে ২ বছর আগে যখন দীপ্ত তোমাকে বিয়ে করতে চেয়েছিল তখন কেন রাজি হলে না? গলির যেদিকটা অন্ধকার সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার টাকা? লিজা খুশিতে নাচতে নাচতে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ির পরিবেশ যেমন, তাতে বাড়ির বউরা রাতের বেলা বাড়ি থেকে বেরোতে পারে না। বেরোলে এটা ঘোর অন্যায়। সবার চোখ বাঁচিয়ে টাকাগুলো নিতে বেরিয়ে পড়েছে। লিজা মনে পড়ল আলোকে একদিন ভুল বুঝিয়ে রাতের বেলা গলিতে পাঠিয়েছিল। আলো বাইরে থাকা অবস্থায় ঘরের সবাইকে ওর বিরুদ্ধে উস্কেছিল। তার উপর আবার সোনায় সোহাগা হয়ে পাড়ার এক ছেলে নাকি ওকে কোন ছেলের সাথে দেখেছিল। আলোর দুঃখের দিন তো সেদিন থেকে শুরু হয়েছিল। গাড়ির দরজায় টোকা দিল লিজা। মাথা থেকে পা পর্যন্ত কালো ইউনিফর্ম পরা একজন লোক দরজা খুলে দিল। আমার টাকা? সব টাকা এনেছেন তো? আপনার মালিকের সাথে কিন্তু আমার কথা হয়েছে। ১,০০,০০০ টাকা দিবে বলেছে। ব্যাগে যদি ১,০০,০০০ টাকা না থাকে, গুনিয়ে যদি ১ টাকা কম পারে, তাহলে আমি আপনাদের নামে মিস্টার দীপ্তর কাছে নালিশ দেব। চুরির দায়ে চাকরি তো যাবে, যান নিয়েও টানাটানি লাগবে, বুঝেছেন? দুজন লোক লিজার হাত টেনে ধরে ওকে গাড়িতে তুলে নিল। লিজা চিৎকার করছে, এই এই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন। আপনাদের মালিক জানলে খবর আছে। কেউ আছো? বাঁচাও। লোকগুলো লিজার মুখ চেপে ধরায় আর কোনো কথা উচ্চারণ করতে পারল না সে। লিজাকে নিয়ে গাড়িটা গলির মাথায় অন্ধকারে মিলিয়ে গেল। লিজা হয়তো এখন কল্পনা করতে পারছে না তার কপালে কি ঘটতে যাচ্ছে, কার ফাঁদে পা দিয়েছে সে। সাদা একটা কাপড়ের টুকরো দিয়ে লিজার মুখ বেঁধে দেওয়া হলো। গাড়িতে উঠে চিৎকার করছে সে। দীপ্তর লোকেরা লিজাকে দীপ্তর গোপন আস্তানায় নিয়ে আসে। দীপ্ত আগেই এখানে এসেছে। পুরোনো মতো একটা স্টোররুমে চেয়ারে পা পেতে পায়ের উপর পা রেখে বসে আছে সে। ঘরটা আলো একেবারেই নেই বললেই চলে। তবে ভাঙা টিনের চালে ফাঁক ফোকর দিয়ে যেটুকু আলো আসছে তাতে আবছাভাবে সামনে মানুষটিকে দেখা যাচ্ছে। নিজের উপস্থিতি ছাড়া অন্য কারো উপস্থিতি টের পেতেই এই আলোটুকুই যথেষ্ট। দুই পাশ থেকে দুজন লোক লিজার ২ হাত ধরে ওকে টেনে নিয়ে আসছে। ও আসতে চাইছে না, পা মাটির সাথে গড়াচ্ছে। হাত দুটো ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বস, নিয়ে এসেছি। দীপ্ত হাতে লাইটার নিয়ে খেলা করছিল। বসার ভঙ্গিতে একটু পরিবর্তন এলো তার, কিন্তু ওদের ধমকদার ভঙ্গিতে বলল, আহ, কি করছিস? ও আমার মেহমান। মেহমানকে এভাবে ধরে নিয়ে আসে কেউ? হুম, কাজটা তোরা ঠিক করলি না। আমি শুধু বলেছিলাম মালটাকে তুলে নিয়ে আয়। তোরা তো দেখে আমার কথার উল্টো মানে ওকে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে ফেলার উপক্রম করছিস। ছাড় ওকে, ছাড় বলছি। আরে হাত দুটো তো ভেঙেই ফেলবি দেখছি। দীপ্ত ওদের ওপর রাগ দেখলে ওর কণ্ঠে প্রশ্রয় স্পষ্ট। ছেলেগুলো কাজেও যে খুশি হয়েছে তা বলতে বাকি নেই। তুলে আনার সময় চিৎকার করছিল বস। গাড়িতে তুলে ২টা থাপ্পড় দিয়েছি। পুরো রাস্তা আর একটা কথা বলেনি। এখন গাড়ি থেকে নেমে তেড়িবেড়ি করছে। লাগাবো নাকি আর ২টা? না না, মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। আমার আড়ালে মেরেছিস তাই কিছু বললাম না। আমার সামনে মারলে তো তোর খবর আছে। মুখ খুলে দে। লিজা সবই শুনছে, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না।
ও লোকটার যে উপকার করছে তারপর লোকটা তাকে গুন্ডা দিয়ে তুলে এনেছে। ওর টাকা দেবার নিয়তি না থাকলে সোজা বলে দিত, তাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের করে এ কোথায় ধরে নিয়ে এসেছে। ওকে কি মেরে ফেলবে? অনেকক্ষণ চোখ বেঁধে রাখার পর চোখ খুলে দিলে প্রথম কয়েক মুহূর্ত তাকাতেই পারল না। আস্তে আস্তে চোখ দেখতে শুরু করলো। লিজার চোখ ছানা পড়া। এ কোথায় এসেছে সে? এখান থেকে বেরোনোর পথ কোথায়? কিভাবে এদের হাত থেকে মুক্তি পাবে? ঝাপসা অন্ধকারের সামনে একটা চেয়ারে বসে থাকা দীপ্তকে দেখতে পাচ্ছে সে। আতঙ্কগ্রস্ত গলায় লিজা চিৎকার করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মিস্টার দীপ্ত? এসব কী হচ্ছে? আমাকে কিডন্যাপ করার কারণ? দীপ্ত আতকে গলায় বলে উঠল, কিডন্যাপ? মিসেস লিজা, আপনি এসব কী বলছেন? আপনি আমার মেহমান। আমি আপনাকে কিডন্যাপ করতে যাব কোন দুঃখে? কিডন্যাপ না করলে আপনার লোক জোর করে আমাকে গাড়িতে তুলে চোখ মুখ বেঁধে দিল কেন? আমি এতদিন যা যা করছি সব তো আপনার কথা মতোই করছি। আপনি বলেছেন বলে আলোকে বাড়ি থেকে বের করার জন্য আমি রাজি হয়ে আপনার সাথে হাত মিলেছি। আপনি বলেছেন আপনার হয়ে কাজ করলে আমাকে আপনি টাকা দিবেন। আপনি সব প্ল্যান করছেন। সেই প্ল্যান অনুযায়ী আলোকে আমি ওর স্বামীর চোখে দুশ্চরিত্র প্রমাণ করছি। নাসির, এমনকি আমার শাশুড়ি পর্যন্ত বুঝেছি আলোর পেটে ওই বাচ্চা অন্য কারো পাপ। আপনার প্ল্যান মতো সবাই আলোকে ভুল বুঝেছে। নাসির আলোকে বাড়ি থেকে বের করে দিছে। আপনি তো এমনটাই চেয়েছিলেন। এখন আপনার চাওয়া পূরণ করা হওয়ার পর আমার টাকা দিচ্ছেন না, উল্টে লোক লাগিয়ে আমাকে কিডন্যাপ করে এনেছেন। এই আপনার জবান। কাজ হাসিল করে এখন পাল্টি খাচ্ছেন। আমি কিন্তু সহজ মহিলা না মিস্টার দীপ্ত। আমার টাকা না পেলে আলোকে আমি আপনার সত্য জানিয়ে দেব। হঠাৎ দীপ্ত চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হতে লাগলো। মুখের ভয়ানক চেহারা তার হয়ে গেছে। এই ঘরে পর্যাপ্ত আলো থাকলে লিজা দীপ্তর ভয়ঙ্কর রূপ দেখতে পেত। দরকার পড়লে যে দীপ্ত কতটা নির্দয় হতে পারে তা লিজার জানা নেই বলে এতগুলো কথা বলার সাহস পেয়েছে। ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে দীপ্ত। লাথি দিয়ে পিছন দিকে চেয়ারটা ফেলে দিয়ে ঘুষি পাকিয়ে লিজার দিকে এগিয়ে এলো। লিজার মুখের সামনে হাত তুলে মাঝপথে থেমে গেল। দাঁত কিরমিরিয়ে করে হাত নামিয়ে পাশে পড়ে থাকা ভাঙা টেবিলে ঘুষি মেরে ওটাকে কয়েক টুকরোয় বিভক্ত করলো। বাঁ হাতে লিজার গাল চেপে ধরছে দীপ্ত। মাংসের নখ বিঁধে যাচ্ছে। ব্যথায় কাতরাতে লাগলো লিপ্ত। লিজা, কুত্তার বাচ্চা, তোর সাহস কীভাবে হয় আমার মুখে মুখে কথা বলে? হ্যাঁ, আমিই তোকে বলেছিলাম ওসব করতে। সব আমার প্ল্যান ছিল। আমার কথা মতো সব হয়েছে। আমি টাকার লোভ দেখিয়ে তোকে আমি আলোর বিরুদ্ধে ব্যবহার করছি। নিজেকে ধাক্কা দিয়ে ফেলে দিল দীপ্ত। ওর পাশে গিয়ে এক হাঁটু গেড়ে বসলো। সবাই আমার চাওয়া মতোই হয়েছে, কিন্তু আমার প্ল্যানে আলোকে মায়ের খাওয়ানোর কোনো সিন ছিল না। ওটা তুই করেছিস। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আলোকে তুই সহ্য করতে পারিস না। তাই আমার অজুহাত দিয়ে আলোর উপর নিজের রাগটা মিটিয়ে নিলি, তাই না? আমি কিছু করিনি। নাসির ওকে মেরেছে। আমার কোনো দোষ নেই। দীপ্ত হুঙ্কার চাইল, ওই কুত্তার বাচ্চা! ওই তুই থাকতে ওই কুলাঙ্গার আলোর গায়ে হাত তুললো কীভাবে? তুই কী করছিলি তখন? কেন আটকালি না? মজা দেখছিলি? মজা? আমার আলো মায়ের খেয়ে কষ্ট পাচ্ছিল আর তুই মজা দেখছিলি? ওই স্কাউন্ডারকে আমার আলোকে মেরেছে না? আমার আলোকে কষ্ট দিয়েছে, ওকে তো আমি ছাড়বো না। যে হাত দিয়ে আমার আলোকে কষ্ট দিয়েছে ওর ওই হাত আমি রাখবো না। তার আগে আমাকে ছেড়ে দিন। আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু করিনি। আলো আমার শত্রু না। আমি চুপ চুপ। কথা না। তোর জন্য কি শাস্তি রেডি আছে দেখবি? আমি আগের থেকেই ব্যবস্থা রেখেছি। দাঁড়া, তোকে দেখাই। দীপ্ত দাঁড়ালো। শার্টের হাতে গোটাতে গোটাতে বাঁকা হাসলো। তার চোখ চিকচিক করছে। ওই ওই রে তোরা, নিয়ে আয় মেহমানকে খাতিরদারি কর। কই রে? বস রেডি। গুড, ভেরি গুড। এই ঘরের জানলা সব পেরেক মেরে বন্ধ করে দিয়েছিস তো? ইয়েস বস। ফাঁক ফোকর গলে এই মুঠি বের হয়ে যেতে না পারে। না বস, একটা ইঁদুরও বেরোনোর রাস্তা রাখেনি। এটা তো হাতি। আমাদের কেউ দরজা না খুলে দিলে দুনিয়া উল্টে গেলে এই মুঠি এখান থেকে বেরোতে পারবে না। দীপ্ত হাসছে, খুশি হয়েছে সে। তোর নামটা কি যেন? বাম্মার দেওয়া নামটা পাল্টে রেখেছি, ডন। গুড, ভেরি গুড। তোকে আমার ভালো লেগেছে। কাজের আসিস তুই। এখন থেকে আমার সাথে সাথে থাকবি। আপ বস, আপনার কৃপা বস। বাক্সে মাল আছে তো? নেই। ওগুলো এবার ছেড়ে দে। অনেকক্ষণ ধরে বেচারা আটকা পড়েছে, ওগুলোকে মুক্তি করে দে। তা কয়দিন ধরে না খাইয়ে রেখেছিস ওকে? 2 দিন বস। গুড গুড, ভেরি গুড। 2 দিন ধরে না খাওয়ার শিকারী ওরা। মুটিটাকে একটু একটু করে খাবে। আমি যাচ্ছি। কাল আমি এখানে না আসার আগে ওকে কেউ যেন যেতে দিবি না। জি বস। লিজার তার স্বরে চেঁচাচ্ছে। লিজার একটা কথা এখানে কেউ শুনছে না। তার চিৎকার কানেই নিচ্ছে না। দুটো বক্স খুলে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। 50-50 করে 2 বাক্স, 100টা ইঁদুর। ওরা চিকা বেরিয়ে এলো। ওদের চিচি শব্দ কানে যেতে লিজা হাত পা ঠান্ডা হয়ে গেল। 2 হাঁটু বুকের মাঝে গুটিয়ে নিল। চিৎকার করার জন্য হাঁ করে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। জীবনে যে এই 2টা জিনিস সবচেয়ে বেশি ভয় পায়, দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, রক্ত শীতল হয়ে যায়। একটা ইঁদুর লিজার পায়ে ঠোকর দিয়ে লিজা লাফিয়ে 2 হাত পিছনে সরে গেল। না না, সর। হুস, খেয়ে ফেলবে। ওরা আমাকে খেয়ে ফেলবে। কেউ আছো? দীপ্ত, দরজা খুলুন। আমাকে যেতে দিন। আপনি আমাকে মারুন, তবুও আমাকে এদের মাঝে ছেড়ে যাবেন না। আমি এদের ভীষণ ভয় পাই। আমাকে খেয়ে ফেলবে।
আবার চিচির শব্দ কানে আসতে লিজা পাগলের মতো করতে লাগলো, সর সর, কাছে আসবি না, হুস, কাছে আসবি না। দীপ্ত হাসি মুখে মেইন ডোর দিয়ে ঢুকলো। আজ সারাটা দিন আলোকে দেখেনি। কাজের মেয়েটাকে বলে গিয়েছিল আলোকে খাবার দিতে, ওর খেয়াল রাখতে, সারাক্ষণ আলোর সাথে থাকতে। দীপ্তর আদেশ অমান্য করার সাহস ওই মেয়ের নেই, তাই আলোকে নিয়ে সে কোনো টেনশনে নেই। লিজাকে শাস্তি দিয়ে এসেছে সে। আলোর কষ্টের জন্য কিছুটা লিজা দেয়। সারা রাত 100টা ইঁদুর চিকা মিলে ওকে ছিঁড়ে খাবে। দীপ্ত সিঁড়ির মাথায় উঠতে মা হন্তদন্ত হয়ে ছুটে এলো। মায়ের মুখ দেখে দীপ্ত কিছু একটা আঁচ করতে পেরেছে। কী হয়েছে মা? ওই মেয়েটা, ওই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না দীপ্ত। ও যেন কোথায় চলে গেছে। পুরো বাড়ি ওকে খুঁজছি, কোথাও নেই। দীপ্তর মাথা ফাঁকা লাগছে, বিড়বিড় করে উচ্চারণ করলো, আলো চলে গেছে? আমাকে ছেড়ে চলে গেছে আলো? কিন্তু কেন? কেন গেছে? কোথায় গেছে? কাজের মেয়েটা দীপ্তর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। দীপ্তর চোখে আগুন গরম। পারলে সে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। মেয়েটা কাঁদো কাঁদো মুখে মাথা নুইয়ে আছে। দীপ্তর দিকে তাকানোর দুঃসাহস নেই। দীপ্ত হাত শক্ত করে মুঠো করে চেঁচিয়ে উঠে বলল, আলো কোথায় গেছে? মেয়েটা এবার কেঁদেই ফেলল। কোনো কথা বলতে পারছে না। এক কথা আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করবো না আলো কোথায় গেছে? জানি না স্যার। জানি না? তোকে আমি আলোর সাথে থাকতে বলেছিলাম, ওর খেয়াল রাখতে বলেছিলাম তোকে। তুই থাকতে আলো কাউকে কিছু না বলে কিভাবে চলে গেছে? ওকে একা রেখে কোথায় গিয়েছিলি তুই? কাজে ফাঁকি দিচ্ছিলি তাই না? না স্যার, আমি ম্যাডামের সাথেই ছিলাম। সবসময় ছায়ার মতো ওনার দেখাশোনা করছি। তাহলে ও কোথায় গেছে জানিস না? কেন জানিস না বল? দীপ্ত চিৎকারে আত্মা কেঁপে উঠল মেয়েটার। সকালে আমি ওনার জন্য নিচে খাবার আনতে গেলে মেজমা আপনার রুমে যেতে বলেছে। আমি খাবার নিয়ে যেতে যেতে উনি বেরিয়ে গেলেন। আমি রুমে গিয়ে দেখি ম্যাডাম কাঁদছে। মনে হয় মেজমা ওনাকে কথা শুনেছেন, এই বাড়ি থেকে চলে যেতে বলেছেন। আমি আলো ম্যাডামকে অনেকবার জিজ্ঞাসা করছি কাঁদেন কেন? মেজমা আপনাকে কিছু বলেন? উনি কোনো কথার উত্তর দেন নাই। মেজমা, দীপ্ত ভাবতে পারছে না এই মেজমা এতটা বেড়েছে। দীপ্ত না করা সত্ত্বেও আলোর কাছে গিয়েছিল। মেজমা চলে যাওয়ার পর আলো যেহেতু কেঁদেছে, তাহলে মেজমা আলোকে যে অতি বাজে কথা শুনিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দীপ্ত সারা গায়ে আগুন জ্বলছে। মেজমাকে ছাড়বে না, দেখে নিবে। মেজমা, 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 কেন আমার রাস্তায় এলে তুমি? তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম, তবুও আমার ব্যাপারে নাক গলালে, আমার কথা শুনলে না। এবার তোমাকে পস্তাতে হবে মেজমা। দীপ্ত আলোকে খুঁজতে গেল। আলো কোথায় যেতে পারে আলো? আলো যাওয়ার মতো কোনো তো জায়গা আমি রাখিনি। সব দিক বন্ধ করে তবেই তোমাকে আমার কাছে এনেছি। তুমি মেজমার কথা কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে, কোথায় যাবার জায়গা আছে তোমার তা কেন একবারও ভাবলে? চাঁদের আলোয় রাতের নিস্তব্ধ রাস্তায় হাঁটছে আলো। সকালে দীপ্ত চাচির কথাগুলো শোনার পর সে সিদ্ধান্ত নিয়েছে এই বাড়িতে আর থাকবে না। সারাটা দিন কাজের মেয়েটা তার সাথে ছায়ার মতো লেগেছিল। তখন চেষ্টা করেও বাড়ি থেকে বের হতে পারেনি। আলোকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলে ওই মেয়ের সাথে সাথে দীপ্তকে জানিয়ে দিত। তার দুর্দশা দীপ্ত ভালো করেই জানে। কখনো তাকে একা ছাড়তো না, বন্ধু হিসেবে জোর করে হলেও তাকে আটকাতে চাইত। আলো চায়নি দীপ্ত তাকে বাধা দিক। নিজের জীবনে সে একা, পুরোপুরি একা। তাই তো সন্ধ্যা নেমে মেয়েটা নিচে নামলে চুপি চুপি বেরিয়ে এসে, ভাগ্য ভালো তখন গেটের সামনে দারোয়ান ছিল না, থাকলেন যে বাধা দিত নিশ্চয়ই। বাড়ির কাউকে কিছু বুঝতে না দিয়ে আলো চলে এসেছে। দীপ্ত হয়তো তাকে খুঁজবে না বলে চলে আসার জন্য রাগ করবে, করুক। তবুও নিজের জীবনে আলোকে ভুলে অন্য কারোর সাথে এগিয়ে যাক। আলো এটাই চাই, সুখে থাকুক দীপ্ত। ফাঁকা রাস্তা। আলো প্রায় 20 মিনিট ধরে আসছে, এতক্ষণ একটা মানুষের দেখা মেলে। হঠাৎ ঝোপের পাশ দিয়ে যেতে গা ছমছম করে উঠলো। এখন কটা বাজে? সাথে ঘড়ি না থাকলে আনুমানিক 9টার বেশি বাজবে। একসময় ছিনতাইকারী বা ডাকাতের হাতে পড়ার ভয় না থাকলে একা মেয়ে রাস্তায় কতক্ষণ হাঁটবে? রাতের বেলা বের হয়ে ভুল করেছে সে। এভাবে পালিয়ে আসার কোনো কারণ ছিল না। দীপ্তকে বলে এলেই পারত। দীপ্ত তাকে জোর করে নিশ্চয় আটকে রাখতে পারত না। হ্যাঁ, একটু জোরাজোরি করতো অবশ্যই, কিন্তু ওকে বলে আসা উচিত ছিল। বেচারা দীপ্ত হয়তো এখন তাকে খুঁজছে। এভাবে ওকে টেনশনে ফেলে আলো মোটেও ঠিক কাজ করেনি। এখন ফিরে যাবার পর বন্ধ। দীপ্ত ফোন নাম্বার থাকলে কোনো দোকান থেকে কল করে জানিয়ে দেওয়া যেত। বেচারা রাতের বেলা শুধু শুধু তাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ আলোর অন্তরাত্মা কাঁপিয়ে ঝোপের আড়াল থেকে হুড়মুড় করে দুটো ছেলে বেরিয়ে এলো। ওদের হাতে ছুরি। আলোর সামনে এসে দাঁড়ালো দুজন। প্রথমে আলো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বুকে চেপে ধরে আলো ঘন ঘন দম নিচ্ছিল। ছেলে দুজনের দিকে তাকালো, ওদের ভালো করে দেখলো। ছেলে দুটো নিতান্ত বাচ্চা ছেলে, হাই স্কুলে পড়ে হয়তো। ওরা হাতে ছুরি নিয়ে রাতের বেলায় রাস্তা ছিনতাই করতে বেরিয়েছে। মুখে আবার কাপড় বাঁধা, নিরাপত্তার জন্য নিশ্চয়। যেন মুখ দেখে কেউ চিনে ফেলতে না পারে। চিনে ফেললে যদি বাড়িতে জানাজানি হয়ে যায়। এই ছেলে দুটো এখনও পাকাপাকিভাবে সন্ত্রাস হয়ে ওঠেনি। মনে মনে এখনও ভয় ডর কাজ করছে, তবে ট্রেনিং নিচ্ছে। খুব শীঘ্রই পুরোপুরি সন্ত্রাসী হয়ে উঠবে। এদের মা বাবা এদের খোঁজ খবর রাখে না। ছেলে রাতের বাইরে বেরিয়ে কোথায় কী করে বা আমার তো খোঁজ নেওয়া উচিত। এখন একটু শাসনে ওদের সঠিক রাস্তায় ফিরিয়ে নেওয়া যাবে। দেরি হয়ে গেলে শাসন কাজে দিবে না। একটা ছেলে আলোকে অবাক করে দিয়ে বলো, সাথে যা আছে বের কর। আলো হতভম্ব। জীবনে এমন কিছু দেখতে হবে ভাবেনি আলো। বাচ্চা বাচ্চা দুটো ছেলে, তারা নাকি আলোকে হুমকি ধামকি দিচ্ছে। এই কারা তোমরা? অন্য ছেলেটা বলে, আমরা যেই হই তোর জেনে লাভ কি? যা বলছি তা কর।
সাথে যা যা আছে সব বের কর। আলো ইচ্ছে করে ছেলেটার গেলে একটা চড় বসিয়ে দেয়। আল বয়সে যে আলো তার বড় হবে ছেলেটা বুঝতে পারছে না, তবু তুই তুই করে কথা বলছে। ইচ্ছেটাকে দমন করলো আলো। না জানি ওরা কতটা ভয়ঙ্কর। হাতে ধরা ছুরিটা যদি সত্যি পেটে ঢুকিয়ে দেয়, না না, ভাবতেই গায়ে শিউরে উঠছে। তোমার এই পথে কেন নেমেছো? তোমাদের তো দেখে মনে হচ্ছে হাই স্কুলের ছাত্র। এই বয়সে এই পথে তোমাদের তো সামনে বাকি জীবনটা পড়ে আছে। পড়াশোনা করে গেছো? চুপ! এই মহিলা চুপ! তোকে জ্ঞান দিতে কে বলছে? হঠাৎ ধমকে আলো একটু ভয় পেয়ে গেল। ছেলে দুটো এখনও যেহেতু ছুরি চালায়নি, তার মানে এতটা ডেঞ্জারাস নয়। মারামারি খুন খারাপিতে এখনও জড়ায়নি। এই বেডি, ওই সাথে যা আছে বের কর, নইলে পেটে ছুরি ঢুকিয়ে দেবো, একদম মেরে রেখে দেবো। অন্যজন লক্ষ্য করছে এদিকে কেউ আসছে নাকি। এই মুহূর্তে কেউ এসে পড়লে সমস্যা। আলো ওদের আর চাটল না। ছেলেগুলো আর বা কী বা নিবের? গলায় তো শুধুমাত্র একটা সোনার চেন আর নাকে একটা নাকফুল। ছেলেগুলো কত না আশা নিয়ে তাকে ধরেছে। আজ তা থেকে যা পাবে তা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে কি করবে ওরা? জানতে ইচ্ছে হলো আলোর। নেশা করে মাতাল হয়ে কোথাও পড়ে থাকবে, নাকি ওই টাকা দিয়ে ভালো কোনো কাজ করবে? ভালো কাজ করলে উদ্দেশ্য নিশ্চয় খারাপ কাজে নামতো না। আলো ইচ্ছা করে গলার চেন খুলে ওদের সামনে দিল। খাটো ছেলেটা ছোঁ মেরে ওর হাত থেকে চেনটা নিল। মুখ দেখা না গেলেও আলো দেখলো ওদের দুজনের চোখ চকচক করছে। মনে মনে হাসলো আলো। এদিকে একটা গাড়ি আসতে দেখে আলোকে ফেলে দুজনে ছুটে ঝোপের দিকে গিয়ে ডান দিকে দৌড়াতে লাগলো। ওদিকে তো জঙ্গল মনে হচ্ছে। জঙ্গলের ভিতরে ওরা কোথায় যাচ্ছে? ওরা ভয় পাবে না? গাড়ি এসে আলোর সামনে দাঁড়ালো। আলো ছেলে দুটো যাওয়ার দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে দীপ্ত নেমে এলো, আলোর সামনে এসে দাঁড়ালো। আলোর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশ গলা বলল, আমাকে না বলে কোথায় চলে গেছিলে আলো? কোথাও যাবার হলে আমাকে বলতে, আমি তোমাকে নিয়ে যেতাম। দীপ্তর কথা আলোর কানে গেল না। সে হঠাৎ শব্দ করে হাসতে লাগলো। দীপ্ত আলোকে হাসতে দেখে হকচকিয়ে গেল। কি হয়েছে, হাসছো কেন আলো? আলো এবার কিছু বলল না। ডান হাত বুকের উপর রেখে সে হাসতে লাগলো। হাসতে হাসতে পেটে ব্যথা পাচ্ছে। হালকা কাতর শব্দ করল, উফ বাবা! তবুও যেন হাসি থামছে না। সে হেসেই যাচ্ছে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি চলে এসেছে। দীপ্ত অবাক চোখে আলোর দিকে তাকিয়েছে। আলোর এ কী হলো বুঝতে পারছে না দীপ্ত। কোনো কারণ ছাড়াই আলো এভাবে হাসছে কেন? হাসতেই তো হাসছে, হাসি থামছেই না। বাহ! ও পেটে খিল ধরে গেল। দীপ্তর দিকে তাকালো সে। দীপ্তর ফ্যাকাশে মুখ দেখে আবার হাসতে লাগলো। হাসতে হাসতে একসময় নিজেও থামলো। দীপ্তকে উদ্দেশ্য করে বলল, তোমার আবার কী হয়েছে? এরকম ভয় পেয়ে মরার মতো সাদা হয়ে গেছো কেন? আলো খেয়াল করলো না যে দীপ্তকে আজ তুমি করে বলছি, কিন্তু দীপ্ত বিষয়টা শুধু খেয়াল করলো না, মনে মনে খুশি হলো। ভেতরে আনন্দের শিহরণ খেলে গেল। গাড়িতে বসে আলো দীপ্তকে তার হাসির কারণটা বলছে। বলার সময় আলো হাসছে। দীপ্ত শুনে মনে মনে রাগ হলো। আলোকে হাসতে দেখে নিজের মুখে হাসি টেনে রাখলো। বুঝলে, বাচ্চা দুটো ছেলে, হাই স্কুলে পড়ে, এখনও দাড়িগোঁফ গাজিয়ে সিগনে সন্দেহ। ওরা ছুরি হাতে সন্ধ্যার সময় ছিনতাই করতে বেরিয়েছে। ভয় পাওয়া তো দূর, বেচারাদের উপর আমার মায়ে হলো। এত কষ্ট করে খালি হাতে ফিরে যাবে ভেবে নিজের গলার চেনটাই দিয়ে দিলাম। যা, এই নিয়ে খুশি থাক। মন থেকে খুশি হয়েই দিলাম, বুঝলে? ওদের জন্য আজকাল অনেক দিন পর সব কিছু বলে মন থেকে হাসতে পেরেছি। এখন সত্যি হালকা লাগছে। নিজেকে হালকা হালকা লাগছে। মনে হচ্ছে আমার যে দুঃখ কষ্ট, তা আসলে দুঃখ না। জীবনে কষ্ট পাওয়ার চেয়ে খুশি থাকার কারণ অনেক বেশি। ছোট ছোট খুশি নিয়ে বেঁচে থাকা যায়। দীপ্ত আলোকে বাড়ি নিয়ে এসেছে। আলো দীপ্তকে বলল, তোমার বাড়িতে আমি থাকতে পারবো না দীপ্ত। কেন পারবে না? আমার বাড়িতে থাকতে তোমার সমস্যা কী? সমস্যা একটা না, অনেক। আমি তোমার কেউ হই না। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোন পর্যায়ে আমি এখানে থাকবো? আমি এখানে থাকলে লোকে নানান কথা বলবে। কয়জনের মুখ তুমি বন্ধ রাখতে পারবে? আমি চাই না দীপ্ত আমার জন্য তোমাদের পরিবারের দিকে লোকে আঙুল তুলুক। আমি চলে গেলে তোমাদের সবার জন্য, এমনকি আমার জন্য ভালো হবে। দীপ্ত শান্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? হ্যাঁ? দীপ্ত দিকে দেখলো আলো। যাবার একটাই জায়গা বের করতে হবে। তা না হলে যতদিন সেই জায়গা ঠিক না হয় ততদিন আমার বাড়িতে থাকবে। আর কোনো তর্ক না। আলো যেন নিজেই নিজে বলেছে, আমার একটা চাকরি পেলে বেশ ভালো হতো, কিন্তু এই অবস্থায় আমাকে চাকরি কে দেবে? বাবুটা দুনিয়া আসা পর্যন্ত আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে পারবো না। দীপ্ত এত রাগ রাখছে, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। সত্যি তুমি জব করবে? হ্যাঁ। না করে উপায় কী? তোমার প্রেগনেন্সির এখন 7 মাস আলো। এই সময় তুমি চাকরি করার কথা ভাবছো? আর কয়টা মাস বাকি ডেলিভারির? এখন তোমার যতটা সম্ভব জার্নি কম করতে হবে। টেনশন তো একদম করা যাবে না। আচ্ছা ধরো এখন তুমি চাকরি পেলে, সাধারণ একজন স্টাফ নিশ্চয় অফিস থেকে গাড়ি দিবে না? তুমি রোজ সকাল বিকেলে অফিসে আসা যাওয়া করবে কিভাবে? তোমার এই ছোটাছুটির কারণে যদি তোমার বেবির কিছু হয়ে যায়, তখন নিজেকে কী বলে সান্ত্বনা দিবে? আলো চুপ করে আছে। দীপ্তর বলা প্রতিটা কথা সত্যি, এটা সে খুব ভালো করেই জানে। এখন হাঁটাচলা যে কষ্ট হয়, বেশিক্ষণ সে দাঁড়িয়ে থাকতে পারে না। দাঁড়িয়ে থাকলেও পা ফুলে যায়। এই অবস্থায় চাকরি করার কথা ভাবা বোকামি ছাড়া কিছুই না। কিন্তু তার কাছে যে আর কোনো পথ খোলা নেই। তবুও দীপ্ত সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে থাকতে আমার মন সায় দিচ্ছে না। তোমার তো কোনো দায় পড়েনি অযথা ঝামেলা পোহাবার। তুমি আমাকে বন্ধু মনে করো,
তো আলো, হ্যাঁ কিন্তু বন্ধু মনে করো, তবুও এভাবে কোনো কিন্তু না, বেবিটা আসা পর্যন্ত না হয় আমার উপর একটু নির্ভর করো। আমি তোমাকে ঋণী করে ফেলছিও, তোমার এত উপকার আমি কিভাবে শোধ করবো বলো তো? শোধ করতে কে বলছে? হিসাব করে তুলে রাখো, সময় হলে না হয় সুদ সমেত ফেরত দেবো। তুমি না থাকলে আমি কি হতো আল্লাহ জানে। কথাটা আলা আস্ত করেই বলছে যেন দীপ্তর কানে না যায়, কিন্তু দীপ্ত ঠিকই শুনে ফেললো। শুনে মনে মনে হাসলো। দীপ্ত আলোকে নিয়ে বাড়ি ঢোকার সময় মেজমার সামনাসামনি হয়ে গেল। আলোকে দীপ্তর সাথে দেখে মেজমা খানিকটা হকচকিয়ে গেল। আলোকে উনি এবারই ছেড়ে চলে যেতে বলেছিলেন, এই কথা আলো দীপ্তকে বলে দেয়নি তো? দীপ্ত চোখে চোখ পড়লে মেজমার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। দীপ্ত মেজমাকে সরাসরি কিছু না বললে মনে মনে বলেন, তোমাকে আমি এত সহজে ছাড়বো না মেজমা। তুমি যা করেছো তা আমি জানি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। ওটাতে জিনিসটা আছে। লোকটা বাক্সের মুখ খুলতে খুলতে বলল, হ্যাঁ সাপ, আপনি যেমন কইছিলেন বীজদারটা উইটা ভাঙ্গিয়া দিছি, কামড়াইলেও মরবো না, কিন্তু ডর খাইয়া মক্কেলে মইরা যাইবার পারে। দীপ্ত দেখলো কুণ্ডলি পাকিয়ে সাপটা বসে আছে। ডলার মুখে ফাঁক হওয়ার সাথে সাথে হিস করে আক্রমণ করার জন্য মাথা তুলে দীপ্তর দিকে তেড়ে আসলো। ও ভাই, সামলা ওটাকে, আমাকে কাটতেছে। কাটবে না স্যার, বীজ দাঁত তো নাই। আচ্ছা আচ্ছা, রাগ ওকে। দীপ্ত হাসলো। মেজমা, তোমাকে আমি মা ডাকি, মা। তুমি আমার ভালো নাই চাইতে পারো, কিন্তু আমি তো তোমার ক্ষতি চাইতে পারি না। শুধু তোমাকে একটু শাস্তি দিতে চাই, যাতে পরের বার আমার পথে কাটা না হও। তুমি তো আমার ফ্যামিলি, কিন্তু আফসোস এই ফ্যামিলিটাই তুমি জানো না। তোমাকে তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না। সাপ কিছু কইলেন না। এটাকে রেখো, তুমি এখন যাও। লোকটা চলে গেল। দীপ্ত পকেটে হাত ভরে দাঁড়ালো। তার চেহারা কঠিন হয়ে আছে। আমি জানি তুমি পৃথিবীতে এই একটা জিনিসকে ভীষণ ভয় পাও, কিন্তু তুমি যে এর থেকেও বেশি বিষধর, এর থেকে বিপদ অনুমান করে লোকে দূরে থাকতে পারে। তোমার যে মুখে মধু অন্তরে বিষ, তোমার থেকে তো বিপদ অনুমান করাও যায় না। ব্যাপারটা না, ওটার যেভাবে বিষ দাঁত ভেঙে দিয়েছি, ঠিক সেইভাবে তোমার বিষ দাঁত আমি ভেঙে দিব। তখন তুমি শুধু ভয়ই দেখাতে পারবে, কারো ক্ষতি করা তোমার পক্ষে সম্ভব না। মেজো চাচি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বোলাচ্ছে। দীপ্ত দরজার সামনে থেকে দেখলো, মৃদু হেসে সাবধানে ডালাটার মুখ খুলে দিয়ে সাপটাকে ঘরে ঢুকিয়ে দিল। বিড়বিড় করে বলল, যা বাবা, তোর কাজ করে দেখা। পারলে মেজমার পা জড়িয়ে ধরিস। পা জড়িয়ে ধরতে পারলে আরও ভালো হতো। কি ব্যাপার না, তুই শুধু মেজমার সামনে গিয়ে কয়েকটা পোজ দিয়ে আয়, তাতেই মেজমা ফিট খাবে। হার্ট অ্যাটাক করতে পারে, বলা যায় না। সাপে মেজমার ফোবিয়া আছে। সাপটাকে ভেতর দিয়ে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে নেমে এলো দীপ্ত। মা বাবা ছোটো মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। দাদাও বাড়িতে নেই। কাজের লোকগুলো দীপ্তর কথা ছাড়া দরজা খুলতে যাবে না। আলোকে নিয়ে বলা যায় না, সে হয়তো মেজমার চিৎকার শুনে ছুটে যাবে। দীপ্ত সোফায় শুয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পর মেজমার আকাশ ফাটানো চিৎকার শোনা গেল। ভয়ার্ত আতঙ্কিত গলায় মেজমা চিৎকার করছে, সাপ সাপ, বাবা ও বাবা, কেউ আছো, বাঁচাও বাঁচাও। ভাবি, বাবা, দীপ্ত কেউ আছো, এটাকে বাঁচাও, এটাকে আমার সামনে থেকে নিয়ে যাও। দীপ্ত হাসছে। মেজমার চিৎকার শুনতে মজাই লাগছে তার। বেটা অপদার্থ সাপ, মেজমার পাটাও জড়িয়ে ধর না, একেবারে পেঁচিয়ে ধর। কারোর চিৎকার শুনে আলো ঘর থেকে বেরিয়ে এসছে। সে গিয়ে যখন দরজা খুলে দিল, তখন মেজো চাচি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। সাপটা উপর চোখ পড়তে আলো চিৎকার করে উঠলো। দীপ্তর সাথে সাথে ছুটে এলো। আলো দীপ্তর হাত খামচে দিতেছে। সাপ, রুমি সাপ, তোমার চাচিকে সাপে কেটেছে। দীপ্ত কিছু করো, ডাক্তার ডাকো। সাপটা ওদের দিকে আসছিল। দীপ্ত ওকে নিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। তুমি চলো, নয়তো আমাদের কাটবে। আমি কিছু করছি, ভয় পেও না, আমি আছি। চাচি, ওনাকে, এই ঘরে সাপ কোত্থেকে এলো? তুমি ভয় পেও না, আমি দেখছি, বললাম তো দেখছি। তুমি রুমে যাও, মেজমাকে আমি দেখছি। আলোর স্বামী নাসির অফিস থেকে বাড়ি ফিরছিল। তার হাতে ব্যাগ। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে পায়ে হাঁটা ধরল। দুপাশে রাস্তা পেরোচ্ছিল লোকটা। হঠাৎ তার পেছনে দাঁড়ালো একটা গাড়ি। সোজা এসে তাকে ধাক্কা মারল। নাসির ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়ল। ব্যথা যে গুরুতর পেয়েছে তা তার কোকানো শুনেই বোঝা যাচ্ছে। হাত পায়ে হাড়ও হয়তো ভেঙে দু একটা। গাড়ির লোকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। মুহূর্তে মানুষ জড়ো হয়ে এলো এখানে। ভাই, আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন? নাসিরের কথা বলাতে পারছে না। কপাল কেটে রক্ত বের হচ্ছে। দোষ আমারই, আমি আপনাকে দেখিনি। ভাই, ওনাকে একটু ধরে আমার গাড়িতে তুলে দিন, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাই। লোকেরা সবাই মিলে নাসিরকে, অগন্তুক লোকটা গাড়িতে তুলে দিল। নাসির ব্যথায় কাতরাতে কাতরাতে গাড়িতে জ্ঞান হারালো। লোকটা তাকে হাসপাতালে রোডে না গিয়ে অন্য রোড ধরলো। পেছনে মাথা ঘুরে নাসিরকে দেখলে হাসলো। এই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো কিছুই না, সবটা তো প্ল্যান করা ছিল। লোকটার সামনে থেকে ওকে তুলে আনার জন্য এই নাটক। তাই জানে বেঁচে গেছে, কিন্তু সে এখন যেখানে যাচ্ছে সেখানে যা ঘটবে তার সবই সত্যি, কিচ্ছু নাটক না। লোকটার কপালে কী আছে ভেবে গাড়ি চালক লোকটা আটকে উঠল। বস হুকুম দিলে চোখ মুখ বেঁধে লোকটাকে এমনি এমনি তুলে নিতে পারতাম, অ্যাক্সিডেন্ট করার নাটক করার দরকার ছিল না। কিন্তু বস সহজে লোকটাকে ছেড়ে দিবে না ভেবে নিয়েছে, তাই তো শুরুটাই এত কষ্টদায়ক করলো। না জানি পরে কি হবে।
মুখের ওপর পানি ঢেলে দিলে জ্ঞান ফেরান হলো নাসিরের। জ্ঞান ফিরে শরীরে ব্যথা অনুভব করলো। চোখ মেলে কোথায় আছে বুঝতে না পেরে উঠে বসতে চাইলো। বাধা পেয়ে বুঝতে পারলো হাত পা বাঁধা। কোথায় আছে সে? কে জানে কারা নিয়ে এসেছে। মনে করার চেষ্টা করলো সে। অফিস থেকে ফিরে গলিতে পেরোচ্ছিল, হঠাৎ পেছন থেকে প্রচণ্ড ধাক্কা খায়, ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। চোখ অন্ধকার। চোখ খুলে এখন আবিষ্কার করতে পারছে না কোথায়। ব্যথায় কাতরাতে সে ডাকছে, কেউ আছেন? আমি কোথায় আছি? কারা আমাকে এখানে নিয়ে আসছেন? শুনছেন কেউ? আছেন কি? দীর্ঘ একটা ছায়া দরজার সামনে এসে দাঁড়ালো। ছায়াটা নাসিরের উপরে এসে পড়েছে। অন্ধকারের জন্য মানুষের মুখটা দেখতে পাচ্ছে না। কে? এই যে ভাই, শুনছেন? আমাকে কি হাসপাতালে নিয়ে আসা হয়েছে? হাসপাতালে যাওয়ার সময় এখনো আসেনি তোর। সময় হলে ঠিকই তোকে হাসপাতালে পাঠিয়ে দেবো। নাসির এখনও বুঝে উঠতে পারছে না সে নিজের জগতে বাস করে, তার যেন বন্ধুবান্ধব নেই, তেমন শত্রু নেই। তাকে কেউ কিডন্যাপ করে, ওই কথা এখনও মাথায় আসছে না। দেখুন ভাই, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, জ্ঞান হারিয়েছিলাম আমি। ডান হাতটা মনে হয় ভেঙে গেছে, নড়াতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে কি একটু হাসপাতালে নিয়ে যাবেন? লোকটা হাসছে, তার ছেলে সুরে বলল, ওই একটা হাতেই তো ভেঙেছে, এখন শরীরের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলো বাকি আছে। আগে এক একটা করে তো শরীরের সব কটা হাড় ভাঙা হোক, তারপর তোকে হাসপাতালে পাঠাবো। নাসির এবার কিছুটা ভয় পেল। সেই লোকটার মুখ দেখতে না পারলেও লোকটার গলা শুনে মনে হচ্ছে সে তার সাথে মজাক করছে। লোকটার গলায় এমন কিছু আছে, তার কথাগুলো বিশ্বাস হচ্ছে এবং ভয়ে গা শিউরে উঠছে। ভয়ের তো গলায় জিজ্ঞাসা করলো, আমি আপনাদের কি ক্ষতি করছি ভাই? আমার সাথে কেন এমন করছেন? আমার তো কোনো শত্রু নেই, আমি কারো আগেও নেই পিছেও নেই, জেনে বুঝে কখনো কারো ক্ষতি করিনি। করেছিস, আমার সব থেকে বড় ক্ষতি করেছিস তুই। তুই করছিস। এই পৃথিবীতে আমার যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে সেটা তুই। জেনে বুঝে না বুঝে করছিস, নিজের অজান্তে তুই আমার ক্ষতি করছিস, তা কখনো পূরণ হবে না। আমি চাইলেও সব ভুলিয়ে দিয়ে তোকে মাফ করতে পারবো না। নাসিরের কণ্ঠে মিনতি ফুটে উঠল, আমাকে যেতে দিন ভাই। না, অত সহজে তোকে যেতে দেওয়া যাবে না। তোর সাথে আমার এখনও অনেক হিসাব বাকি। বেল দিয়ে খুব ভালো মারতে পারিস তুই, তাহলে নিশ্চয় মার খেতেও পারিস। দেখি আজ তুই কতটা মার হজম করতে পারিস। ওই কই তোরা, এদিকে আয়, কাজ শুরু কর। শালা গা থেকে সব কাপড় খুলে ওকে উল্টা লটকা। নাসির ভয়ে কেঁদে ফেলে চিৎকার করে বলল, আমার সাথে কেন এরকম করছেন? আমার অপরাধটা কি? আমি কার কি ক্ষতি করছি? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। দীপ্ত সাঙ্গপাঙ্গ এনে নাসিরের কাপড় খুলতে লাগলো। সারা পেলটা আমার হাতে দিয়ে দে, প্যান্ট খুলে উল্টে ঝুলিয়ে রাখ, মজা তো এবার হবে। জোরাজোর করে নাসির একা 4-5 লোকের সাথে পেরিয়ে উঠতে পারলো না। ডান হাত আগের থেকেই ব্যথা। পা উপরের দিকে, মাথা নিচে ঝুলিয়ে চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। নাসিরের বুঝতে বাকি নেই 10 মিনিট এভাবে থাকলে নাক দিয়ে রক্ত আসবে তার। লোকগুলোকে কেন তার সাথে এমন করছে? তাই দীপ্তের উত্তর এখনও পেল না সে। দীপ্ত জুতার শব্দ করে এগিয়ে এলো, নাসিরের সামনে এসে দাঁড়ালো। বাম হাতে ওর মুখ টিপে ধরে বলল, কি মজা লাগছে? এখন না লাগলে একটু পর থেকে লাগতে শুরু করবে। আমাকে ছেড়ে দিন, যেতে দিন প্লিজ। দীপ্ত হাসলো সে, এনজয় ব্রো। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে হাতে থাকা বেল্ট দিয়ে একের পর এক নাসিরের গায়ে আঘাত করতে লাগলো দীপ্ত। প্রতিটা আঘাত গায়ে পড়ার সাথে সাথে নাসির আকাশ ফাটানো চিৎকার করছে। নাসিরের কাকুতি মিনতি শুনে দীপ্ত পৈশাসিক আনন্দ পাচ্ছে, আর আরও বল প্রয়োগ করছে সে। নাসির আরও জোরে চিৎকার করছে। একসময় দীপ্ত ক্লান্ত হয়ে থেমে গেল। নাসির অনেক আগেই বোধশক্তি হারিয়ে ফেলেছে, এখন আর সে আঘাতের প্রতি উত্তর চিৎকার করে না। মারও ওর শরীরে লাগলে কোনো অনুভূতি অনুভব হচ্ছে না। চোখ বন্ধ করে সামান্য গোঙাচ্ছে। জ্ঞান হারায়নি এখনও। দীপ্ত একজনকে একটা চেয়ারে এনে দিল। দীপ্ত সেটাতে বসে ঘন ঘন দম নিতে লাগলো। শালাকে 3 দিন আগে ছাড়বি না, মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেললে আবার জ্ঞান ফেরাবি। এক ডোজ দিয়ে হজম করতে সময় দিবি, বোধশক্তি ফিরে এলে আবার চালু করবি। এর মাঝে মাঝে মরে গেলেই তো গেল। লাশটা বস্তায় ভরে বড় বড় পাথরের সাথে বেঁধে নদীতে ফেলে দিয়ে আসবি। লাশ না পেলে কোনো ক্যাচাল হবে না, লাশ পেলে বরং পুলিশ মাথা ঘামবে। জি বস, আমি এখন যাচ্ছি, বাকিটা তোরা সামলে নিস। আর সমস্যা হলে আমাকে কল দিস, আমি তো আছি। আপনি কোনো টেনশন নেবেন না বস, আমরা সামাল দিতে পারবো। গুড, আমি আবার কালকে আসবো। আলো এই বাড়িতে আসার পর দীপ্ত চাচি ছাড়া একটা মানুষও তার সাথে তার কথা হয়নি। কথা বলা তো দূর, দেখাই হয়নি বলা যায়। তার খাবার 3 বেলা দীপ্তর ঘরে দিয়ে আসে, তাকে বাইরে বের হতে হয় না। এই বাড়ির মানুষগুলো কেমন সে বুঝতে পারে না। একটা মেয়ে এসে তাদের কাছে থাকছে, এ নিয়ে কারো একটু মাথা ব্যথা নেই। কেউ তাকে জিজ্ঞাসা করলো না, কেন এসেছো তুমি, কোথা থেকে এসেছো, তুমি দীপ্তরকে, ওর সাথে তোমার কীরকম সম্পর্ক, কিছুই না। সামান্য কৌতূহল এই বাড়ির লোকদের মনে নেই। এক বাড়িতে থেকে ওরা নিজেরা আলাদা আলাদা জীবনযাপন করছে, কেউ কারো নিয়ে আগ্রহ নেই। কে কী করলো তা দেখার সময় যেন কারো নেই। আশ্চর্য বাড়ি। হাঁটতে হাঁটতে আলো একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজার একটু ফাঁক করে ভেতর থেকে কারো কথা শুনতে পেলো। না হয়তো মনের ভুল। মনের ভুল হলে এরকম স্পষ্ট শোনা যেত না। কেউ সত্যি কথাই বলছে। এটা ঘর, কে থাকে এই ঘরে? আলো ভাবছে ভেতরে গিয়ে দেখবে সে কি। না না, এটা অভদ্র। হুট করে কারো শোবার ঘরে ঢুকে পড়া যায় না। নাকি ভেতরে স্বামী স্ত্রী একা থাকতে পারে, তার যাওয়া উচিত হবে না। তবু আলো কেন যেন চলে আসতে পারলো না। দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছে। কে আছে ভেতরে? একটা মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। কার সাথে কথা বলছে উনি?
আলো আস্তে করে দরজা ঠেলে ভেতরে উকি দিল। মধ্যবয়স্ক একজন মহিলা কার সাথে কথা বলছে। হঠাৎ চুপ হয়ে গেলেন তিনি। দরজার শব্দ শুনে আলোর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আলো অমায়িকভাবে হেসে বলল, ভেতরে আসবো? মহিলা উত্তর দিলেন না, একইভাবে আলোকে দেখছেন। আলো ভেতরে গেল। মহিলাকে দেখে মনে হচ্ছে না আলোর উপর রাগারাগি করবে। পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে নিল আলো। কাউকে তো দেখতে পাচ্ছে না সে। ঘরে উনি ছাড়া কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছিলেন উনি? একা একা? কার সাথে কথা বলছিলেন আপনি? মহিলা এবারও কিছু বলল না। আলো ওনার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু একটা ভেবে দূরত্ব রেখে বসলো। আপনি কারোর সাথে কথা বলছিলেন, আমি দরজার বাইরে থেকে শুনছি, কিন্তু ঘরে তো কেউ নেই। মহিলা ফিক করে হেসে ফেললো। হাসিটা কত স্নিগ্ধ, সরল মুখে কোমল হাসি। ওনার হাসির কারণ আলো ধরতে পারল না। সে মৃদু হাসলো। হাসছেন কেন আপনি? তুমি তো বোকা, তুমি দিয়াকে দেখতে পাচ্ছ না? মহিলা আবার জোরে শব্দ করে হাসছেন। আলো কিছুটা হকচকিয়ে গেল। এরকম হাসির মতো তো সে কিছু বলেনি। কপাল কুঁচকে গেল তার। দিয়া নামটা মনে পড়ল তার। সাথে সাথে এই মানুষের নামের মানুষটার মুখও চোখের পর্দায় ভেসে উঠল। দিয়া, হাসিখুটি চটপটে সেই মিষ্টি মেয়েটা না? একসাথে কলেজে পড়তো তারা। দিয়ার সাথে তার বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছিল। দিয়া দীপ্তর বোন ছিল। তার বিয়ে হয়ে যাবার পর দিয়ার কোনো খোঁজ রাখেনি সে। দীপ্তর সাথে সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য দিয়ার সাথে বন্ধুত্ব রাখেনি। সত্যি তো, এ বাড়িতে আসার পর দিয়ার কথা একবারও মনে পড়েনি তার। দিয়া কোথায়? ও কি বাসায় নেই? বাসায় থাকলে আলোর সাথে অবশ্যই দেখা করতো। দিয়া কে? এই বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে আছে তো। কোথায় দিয়া? মহিলা হেসে হেসে বললো, তোমার সামনেই তো বসে আছে, এই তো তোমাকে দেখছি। আলো চমকে এদিক ওদিক দেখলো। কোথায় দিয়া? মহিলা দিয়াকে দেখতে পাচ্ছেন। উনি বলছেন দিয়া ওর সামনে আছে, তাহলে সে দিয়াকে দেখতে পাচ্ছে না কেন? দীপ্ত আজ ভীষণ খুশি। আলোকে যে লোকটা কষ্ট দিয়েছে, সে আজ লোকটাকে আলোর থেকে 10 গুণ বেশি কষ্ট দিয়েছে। আজ তো মাত্র প্রথম দিন, আরও কয়েকদিন লোকটা টিকে থাকলে এই কষ্ট 10 গুণ থেকে 100 গুণ পৌঁছে যাবে। হাসি হাসি মুখে সে আলোর ঘরে এলো। এতদিনে মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছিল তা নিভে গেছে। কিন্তু আলোর গম্ভীর মুখ দেখে তার খুশি গুম হয়ে গেল। কি হয়েছে আলোর? আবার মেজমা কিছু বলছে নাকি? আলো, কিছু হয়েছে? চিন্তিত আলো বলল, দীপ্ত, দিয়া কোথায়? এ বাড়িতে আসার পর থেকে দিয়াকে দেখলাম না। ওর কি বিয়ে হয়ে গেছে? দীপ্ত কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দিয়া হয়ে তার মনের গুপ্ত ঘরে এখনও বেঁচে আছে, তাই দিয়ার কথা সে মনে করতে চায় না। দিয়া পৃথিবী তার চোখের সামনে নেই তো কি হয়েছে? মনের চোখে সে চাইলে যে কোনো সময় দিয়াকে দেখতে পারে। তার জন্য অকালে দিয়া এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এটা মনে করলে দীপ্ত নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করে। তার একমাত্র আদরের ছোট বোন, যাকে সে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসত, সেই বোন তারই কারণে আজ বেঁচে নেই। তার ভুলের জন্য দিয়াকে জীবন দিতে হলো। এটা সে কখনোই ভুলতে পারবে না। আলো পলকহীনভাবে দীপ্তকে দেখছে। হঠাৎ দীপ্তর চেহারায় মেঘ। আলোর চোখ এড়ালো না। সে কি ভুল কোনো প্রশ্ন করে ফেলছে? দিয়া আমাদের মাঝে নেই, সে এখন অন্য জগতের বাসিন্দার। আলো থমকে গেল। অন্য জগতের বাসিন্দা? তার মানে কি দিয়া বেঁচে নেই? তার চোখের সামনে সদা হাস্যোজ্জ্বল সেই চেহারা। ওর বলা প্রতিটি কথা, ওর দুষ্টামি, ওর হাসি সব ভেসে আসছে। তার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর দিয়া একদিন মজা করে বলেছিল, তুমি খুব মিষ্টি একটা মেয়ে আলো। আমার একটা পাগল ভাই আছে, ভাবছি ওকে দিয়ে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাব, দুজনে একসাথে মজা করে সময় কাটাবো। আলো মজা ছিল, কথাটা সিরিয়াসলি নেয়নি তখন। দিয়া যে সত্যি তার মনের কথা বলেছিল এটা সে বুঝতেই দেয়নি। তার মতো বয়সের মেয়েটা দুনিয়ায় নেই। দাঁড়িয়ে থাকতে পারলো না আলো। বেড ধরে বসে পড়লো। দীপ্ত ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন যখন তোমার বিয়ের আসর থেকে আমি রাগ করে চলে এসেছিলাম, তখন দিয়া এসে আমার গাড়িতে উঠছিল। ছোট্ট মেয়েটা গাড়িতে বসে আমাকে অনেক বুঝিয়েছে। দেখো ভাইয়া, আলো তোর ভাগ্যে নেই। ভাগ্যে থাকলে তুই ঠিকই আলোককে পেতি। যে কোনোভাবে আলো ঠিক তোর হতো। দীপ্তর গলা যেন একটু কেঁপে উঠল। আলো মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করার মতো শক্তি পাচ্ছে না। আমার ছোটো বোনটা শুধু আমার কারণে মারা গেছে। আমি ওর খুনি। রাগের মাথায় ওভাবে গাড়ি না চালালে অ্যাক্সিডেন্ট হতো না, দিয়েও মরতো না। অ্যাক্সিডেন্ট? আমার গাড়ি ঠিক কিসের সাথে ধাক্কা খায় তা আমি নিজেও বলতে পারবো না। হয়তো আমার হায়াত ছিল বলে আমি সেদিন সিটকে গাড়ি থেকে বেরিয়ে দূরে গিয়েছিলাম। দিয়া গাড়িতেই ছিল, সাথে সাথে মারা গিয়েছিল। গাড়িতে আগুন লেগে ওর বডিটা সে আগুনে পুড়ে যায়। আমি 3 মাস কোমায় ছিলাম। ছোটো মা নিজের মেয়ের পোড়া বডি দেখে নিজেকে সামলাতে পারে না। সে থেকে ছোটো মা কেমন অদ্ভুত আচরণ করে। এই কাঁদে তো এই হাসে, চিৎকার করে, একা একা কারোর সাথে কথা বলে। 3 মাস পর আমার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলাম শুধু আমার কারণে আমার বোনটা মারা গেছে, তখন নিজেকে পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছিল। কয়েকবার সুইসাইড করার চেষ্টা করছিলাম। আসলে আমি ধাক্কা সামলাতে না পেরে কিছুটা ছোটো মার মতো অপ্রকৃতিস্থ হয়ে পড়ছিলাম। অনেক ডাক্তার দেখে আমার বাবা দাদু আমাকে সুস্থ করে তোলেন। আলো চোখ বেয়ে পানি পড়ছে। সব কিছুর জন্য এখন তার নিজেকে অপরাধী লাগছে। দীপ্ত সে সেদিন বাড়ি ভর্তি লোকের সামনে যা তা বলে অপমান করেছিল। সে যদি দীপ্তকে অপমান করে তাড়িয়ে না দিত, তাহলে তাদের অ্যাক্সিডেন্ট হতো না। দিয়া আজ বেঁচে থাকতো। ওসবে তো ওই মেয়েটার কোনো দোষ ছিল না। তাহলে বিনা দোষে ওই মেয়েটা কেন শাস্তি পাবে? কেন? ছোটো মা
একা সময় দিয়ার সাথে কথা বলে। ছোটো মার কাছে এখনও দিয়া জীবিত। দিয়াকে দেখতে পারেন তিনি, আমরা কেউ পারি না। কীভাবে পারবো বলো? মেয়েটা এই পৃথিবীতে থাকলে তো ওকে দেখতে পেতাম। 2 বছর ছোটো মার চিকিৎসা চলছে, তবু ছোটো মার অবস্থার উন্নতি হচ্ছে না। ছোটো মার সামনে যেতে পারি না আমি। কোন মুখে যাব? ছোটো মার একমাত্র মেয়েকেই আমি তো মেরেই ফেলেছি। আমার জন্য ছোটো মার এত কষ্ট। আমার জন্য তো আমার হাসি খুশি ছোটো মা পাগল হয়ে গেল। আলো এখন বুঝতে পারছে এই বাড়িগুলোর মানুষগুলো কেন তাকে এতটা ঘৃণা করে, কেন মেজোজাতি সেদিন ওকে এতগুলো কথা শুনিয়েছিল। তার জন্য এই বাড়ির মেয়ে মারা গেছে। ছেলেটা মরতে মরতে বেঁচেছিল। এই কথাগুলো খুব কম ছিল। তাদের কিভাবে লোকগুলো বাড়িতে থাকতে দিচ্ছে? তাকে যদি এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তবুও সে অবাক হবে না। মানুষগুলোর প্রতি তার কোনো অভিযোগ থাকবে না। আলো কাঁদছে, দীপ্তর চোখ লাল হয়ে গেছে। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র তার সম্পূর্ণ মনোযোগ সামনের রাস্তাটায় দিয়ে রেখেছে। পাশের সিটে মেয়েটাকে সম্পূর্ণ উপেক্ষা করে চিন্তিত মুখে ড্রাইভ করছে। রাহা চুপ করে বসে থেকে কতক্ষণ এক ধ্যানে শুভ্রকে দেখল। ছেলেটা মানুষ নাকি অন্য কিছু? মানুষ হলে একবার হলে তার মতো সুন্দরী মেয়ের দিকে আর চোখে তাকাতো। সে তো তাকাচ্ছে না, উল্টো এমন একটা ভাব করছে যেন তার আশেপাশে কেউ নেই। রাহা নামের কোনো মেয়ে সে এ জন্মে চেনে না। রাহা শেষমেশ নিজের থেকে বলে উঠল, শুভ্র। রাহার দিকে তাকালো না শুভ্র। স্টিয়ারিং হাতে রেখে ট্রাফিক সিগন্যালের দিকে দেখলো। রেড সিগন্যাল পড়েছে, থামতে হবে। সে বলল, তুমি কি এলিয়েন? কেন? না, আমার মনে হয় তুমি অন্য গ্রহের প্রাণী। তুমি পৃথিবীর মানুষ নও। কেন এরকম মনে হচ্ছে? আমি কি তোমার দেখা যথেষ্ট সুন্দরীদের মধ্যে পড়ি না? হতে পারে আমার থেকে অনেক সুন্দরী মেয়েদের সাথে তোমার পরিচয়, তাই বলে আমি এতটা ফেলনা না। তুমি ফেলনা হলে আমার মা নিশ্চয়ই তোমাকে ছেলের বউ হিসেবে রাখতো না। মা পছন্দ করে বলেই কি তুমি বিয়ে করতে রাজি হয়েছ? তোমার নিজের কোনো পছন্দ নেই? তোমার কখনো কাউকে ভালো লাগেনি? সময় পাইনি রাহা। আরও কয়েকটা বছর সময় পেলে অবশ্য ওসব নিয়ে ভাবতাম। তুমি আশ্চর্যের মানুষ, তোমাকে আমি বুঝতেই পারি না। চেষ্টা করতে থাকো, আস্তে আস্তে একদিন ঠিক বুঝতে পারবে। দীর্ঘশ্বাস ফেললো রাহা। চেষ্টাই তো করে যাচ্ছি। তুমি কি আগে শপিং মলে যাবে? তোমাকে নামিয়ে দিয়ে আমি ক্লিনিকে যাব, নাকি আমার সাথে যাবে? তোমার সাথে যাবার জন্যই তো এসেছিলাম। বিয়ের শপিং আমি একা করব? তোমাকে কি বেশি হবে? না, 1 ঘন্টা, তার থেকে কম সময় লাগতে পারে। তাহলে আগে ক্লিনিকে চলো। রাহা মনে মনে শুভ্রকে অনেক আগের থেকে পছন্দ করত, কিন্তু কোনোদিন মুখে বলেনি। শুভ্র ওরকম ছেলে না, সে সবার থেকে আলাদা। আর এই তো এত অবহেলা সহ্য করেও সে শুভ্রকে ভালোবাসে। শুভ্র যে শুধু তাকে অবহেলা করে এমনটা নয়, শুভ্র পৃথিবীর কোনো মেয়ের দিকেই ভালো করে তাকায় না। সেই সময় কই ওর ছোটোবেলার পড়াশোনা ওর ভালোবাসা ছিল, আর এখন তার ডাক্তারি পেশা। তার রোগীদের নিয়ে শুভ্র খুব খুশি। বিয়ের বয়স হয়েছে, মা মেয়ে পছন্দ করে বিয়ে করতে রাজি হয়েছে। কোনো মেয়ে বা নিজের পছন্দের কথা জানেনি। শুভ্র, বলো, কেমন মেয়ে তোমার পছন্দ? প্রশ্ন শুনে ভাবনায় পড়ে গেল সে। কিছুক্ষণ ভেবে বলল, যে আমার মাকে নিজের মার মতো সম্মান করবে, আমাকে বুঝবে এবং আমার মাকে আর আমাকে ভালোবাসবে, ব্যাস এইটুকু। আর কি? মেয়েটা সুন্দরী হবে, লম্বা হবে, নাক লম্বা, কোমর পর্যন্ত চুল। ওসব তো বাহ্যিক রাহা, মনের সৌন্দর্য হলো আসল। বাইরের সৌন্দর্য কতদিন, বয়স বাড়ার সাথে সাথে গায়ের চামড়াও কুঁচকে যায়। মনটা কিন্তু সারা জীবন একই রকম থাকে। রাহা মুগ্ধ হয়ে ছেলেটাকে দেখছে। এই ছেলেটা এমন কেন? কেন তাকে এভাবে পাগল করলো? রাহা শুভ্রর দিকে চেয়ে মনে মনে বলল, আমি তোমার মনের মতো হয়ে উঠবো শুভ্র। তুমি যেমন চাইবে আমি নিজেকে সেভাবে বদলে ফেলবো। আমি তোমার পারফেক্ট লাইফ পার্টনার হয়ে উঠব। চলবে আলো আধার 2য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।